আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। এবং আজকে প্রচণ্ড মর্মান্তিক একটা ভিডিও করার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। মর্মান্তিক ভিডিও এই কারণে যে আপনাদের তো অনেক কথা বলি, কিন্তু আপনাদের কথাগুলো খালি মন দিয়ে শুনেন। আর ওই বাঙালি তো আবার ওই যে ঝাঁপায় ঝুঁপায় পড়া পাবলিক আপনারা, হ্যাঁ, যে কিছু একটা শুনেই লাফায় পড়েন। আবার কথার কথা সব শুনবেন, কিন্তু কাজের বেলায় আকাশটা করবেন। তো দেখেন, আমি বাংলাদেশে কয়েকটা খুব জনপ্রিয় ব্র্যান্ড, যাদের আমি নিজেও দীর্ঘদিন ধরে দেখে আসতেছি। আপা, আমি ভিডিওতে আছে, একটু আস্তে কথা বলেন প্লিজ। তো ওই যে আপনার যেটা হয় কি, যে আপনার অনেক ভিডিওতে আপনাদের করে দিই। তো অনেক বছর ধরে যখন আমি গার্মেন্টসের ব্যবসায় নামি নাই, তখন পর্যন্ত অনেকে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন আল্লাহর ইচ্ছায়। তো এই যে ব্র্যান্ডগুলো যে আপনারা দাঁড় করাইছেন অথবা ব্র্যান্ডের ব্যবসাগুলো যে করছেন, এই ডায়মন্ড, যেমন যে ডায়মন্ড ওয়ার্ল্ড ব্যবসা বাণিজ্য করার পরে আমি যে ওই যে আমার এখানে আসলে বলতাম যে ভাই আপনি ওই 3,000 টাকা 20,000 টাকা দিয়ে তারপরে 1 লাখ টাকা দিয়ে কি ডায়মন্ডের আংটি কিনছেন, তাও কিছু 140টা ডায়মন্ড বসানো আছে। এই মিয়া, আপনি তো এটা জারকন কিনছেন, জুরো জারকন বুঝেন তো, যেটার জন্য আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ করছে। আফগানিস্তানে 4,000 কিলোমিটারের পাহাড় খালি এই জুরো ডায়মন্ডে ভরা। আর এই যে যত কাহিনী মাইনি যত যায়, এগুলো হচ্ছে লোক দেখানো, মিডিয়ারে দেখানো। বেসিক্যালি আমেরিকার টার্গেটই ছিল আফগানিস্তানে ঢুকে কোকেনটা কিভাবে চাষ হয় এটার উপর গবেষণা করা, এবং এই কোকেনের বিশাল চালান করা, এবং আপনার এই যত ডায়মন্ডের যত জুরো ডায়মন্ড আছে, যেটাকে আমরা জারকন ডায়মন্ড বলি, এইটাকে কালেক্ট করা। তো 11 বছরে সাথে আর পারলে তেল টেল যা আছে এগুলো কালেক্ট করা। তো তারা কিন্তু যুদ্ধ করে যত ট্রিলিয়ন ডলার খরচ করছে, তার অন্তত 100 ভাগের বেশি তারা উঠাই নিয়ে চলে গেছে। যেই পেট ভরে গেছে অমনি আফগানিস্তানিতে বেড়ে গেছে। তা আফগানিস্তানে যদি করাপশন হয়, ওখানে সব তো তালেবান মরে নাই, আর সব দুর্নীতি বন্ধ হয় নাই। তা আপনি যদি দুর্নীতিরই যদি আপনি প্রোটেক্ট করার জন্য এত জনদরিদ্র হন, তাহলে ওখানে আরো থাকতেন, আরো 100 বছর থাকতেন, তাইকে মানুষে আমেরিকার মতো ভদ্র বানাইতেন, বোঝা যাইতো। আপনার মধু নিয়ে শেষ, আপনি যুদ্ধে যা খরচ করছেন সেটা উঠে আসছে, আপনার ওখানে যা যা গবেষণা করার ছিল গবেষণা করা হয়ে গেছে, যা খনিজ সম্পদ নেওয়ার ছিল তাও নেওয়া হয়ে গেছে। তারপরে কোকেন কেমনে বেশি উৎপাদন হয় আফগানিস্তানে, কি কারণে, সেগুলো গবেষণা করা শেষ, সে বীজ সব নেওয়া শেষ, সবই শেষ। তো এবার আপনি আফগানিস্তানেতে আবার ব্যাক করে আমেরিকায় চলে গেছেন। কথা বুঝতে পারছেন? তো সারা বিশ্বে যে যার ফয়দা সেই ফয়দায় কথা বলে, সামনের পরে মিডিয়ারে ব্যবহার করে। তো এখন আমাদের দেশে কাপড়ের ব্যবসা এরকম, ওই দেখা গেছে গুলিস্তানের থেকে মাল কিনে এনে অথবা স্টকলেটের মাল কিনছে, যেটাতে আপনার ওই প্রিন্ট করা নেই। যেমন নাইকে তো প্রিন্ট করা থাকে অথবা এমব্রয়ডারি করা থাকে, এডিডাসে ওই প্রিন্ট এমব্রয়ডারি ছাড়া যে গেঞ্জিটাতে এই মেইন লেভেলটা কেটে ফেললে অথবা কেয়ার লেভেল কেটে ফেললে ওটা ধরা যাবে না এটা কোন কোম্পানির। এইসব মাল কেটে কেটে লেভেল লাগায় হাজার হাজার টাকা দাম করে ব্র্যান্ডের শোরুম খুলে একটু লাইটিং টাইটিং করে সুন্দর 2-একটা সেমডিরে রাইখে কামাইও করছেন, আবার রাতের বেলা গেছে সেমডিগুলোরও প্রেগনেন্ট বানাইছেন। তো এরকম ব্র্যান্ড বাংলাদেশে গত 10-15 বছরে মাশাআল্লাহ বহুত হয়েছে। কিন্তু জোবায়েদ ভাই আসার পরে এইসব ধাপ্পাবাজি আস্তে আস্তে কমে আসতেছে। কারণ বাংলাদেশে যে আপনার বলেন ইয়াবার ব্যবসা করে কয় টাকা কামাই করছে, তারপরে আপনার অমুক ব্যবসা করে পেঁয়াজের সিন্ডিকেট করে অমুক করেছে, চিনির সিন্ডিকেট করে অমুক করেছে। আরে ভাই, সারা বাংলাদেশে কাপড়ের জগতে যত বিলিয়ন ডলার ধাপ্পাবাজি হয়, এইটা যদি একবার ক্যালকুলেশন করেন তো স্টক করে মরে যাবেন। যে আমরা এতদিন কোন ডারে আপনার চিন্তা করছি দুর্নীতি তো কাপড়ের ব্যবসায়, কারণ এখানে সৌন্দর্যের ব্যবসা, এখানে কোয়ালিটিতে ব্যবসা হয় না। আর বাঙালি এমন শিক্ষিত, স্টুপিড শিক্ষিত, খালি সার্টিফিকেট আছে, কমন সেন্স নাই, বিবেক নাই, যার কারণে এটা এই গত 20 বছর 30 বছর ধরে এইসব ধাপ্পাবাজি ব্যবসা করে ওই কাপড়ের ব্যবসায় নাম ছিল বঙ্গবাজারে, সেখান থেকে গ্রুপ অফ কোম্পানি যেটা মালিক হয়ে গেছে। এরকম আপনার উদাহরণ বহুত আছে। তো ঘটনাটা আমি আপনাদের বলে দিই, আমার এই ভিডিও থেকে যেমন আপনাদের জীবন বদলায়, সরকার বদলায়, তেমন ব্যবসাও বদলায় এবং বিবেক তৈরি হয়। তা আমার ভিডিও মানুষ দেখে বিবেক তৈরি হওয়ার জন্য। ওই মাল বানায় আমার কাছ থেকে নেবে আর আমি কোটি কোটি টাকার মধ্যে সাতটায় বাড়াবো, এই জন্য মানুষ আমার কাছে আসে না। আমার কাছ থেকে মানুষ সলিড জিনিসটা শিখতে আসে, হাজার জায়গায় লাথি চড় খেয়ে এসে আমার কাছে আসে জেনুইন তথ্যটা পাইতে। তা আজকে আপনাদের একটা কথা বলি,
যে আমি বারবার বলছিলাম দ্রব্যমূল্য যেভাবে ডাবল হয়েছে, কাপড়ের দাম যদি এরকম ডাবল হয় তাহলে কোয়ালিটি রাখা সম্ভব, না হলে বাংলাদেশের ব্র্যান্ডের কোম্পানিগুলো ভ্যানের মাল বিক্রি করবে। তা আপনারা শুনে হাসছেন, হ্যাঁ জোবায়েদ ভাই কি কয়, মিয়া আমার তো বাপের 4 তলা বাড়ি আছে 6 তলা বাড়ি আছে, আমার কি এত অভাব নাকি? আপনি জোবায়েদ ভাই ফকিন্নি হইতে পারেন, আমি তো ভাই ফকিনি না। না আপনি ফকিন্নি, জোবায়েদ ভাই ফকিনি না। কারণটা কি জানেন? কারণ টাকা মানুষকে ফকিন্নি বানায় না, মানসিকতায় মানুষ সবার আগে ফকিন্নি হয়। মানুষের মানসিকতা যখন অশিক্ষিত থাকে, বিবেকহীন থাকে এবং নিচু দিকে থাকে, নিচের দিকে থাকে, তখন সে ফকিরনি হয়। যেমন একজন মহিলার চোখ নিচের দিকে, তার পেটে যে বাচ্চাটা হবে সেটা চোখও থাকবে নিচের দিকে, মানে ওই মহিলা শেষ বয়সে ফকির নিয়ে মরে যাবে, কারণ তার ছেলের চোখ নিচের দিকে, বস্তির দিকে। তো তার ওই মহিলার পেটের থেকে যে বাচ্চাটা নিচে, ওই বাচ্চাটার চোখও নিচের দিকে যাচ্ছে, সে যারা বিয়ে করে নিয়েছে সেও এরকম বস্তি ক্যাটাগরির, মানে আস্তে আস্তে মহিলাও বয়স হচ্ছে আর জীবনেও মনে করেন অশান্তি অথবা ছোট লোকই আসতেছে এবং শেষ বয়সে যে অভাবে যে মরে যাচ্ছে। তাহলে চোখ নিচের দিকে থাকা, ফকিন্নির মতো থাকা, এইটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অপরাধ। সবার আগে মন আর চোখরে উপরের দিকে করতে হবে, বড়র দিকে করতে হবে, সুন্দর দিকে করতে হবে। তারপরে যে আপনি আপনার জীবনে ভালো কিছু দেখতে পারবেন, পজিটিভ চিন্তা করতে পারবেন। কে একটা আপনাকে একটা থাপ্পড় মারতে আসছে, আপনি বললেন ভাই থাপ্পড় মারছেন, ইস ভাই আসতে মারছেন কারণ, আর একটু জোরে মারেন না ভাই, আপনার মনটা একটু ভরুক প্লিজ। এইটুকুন বলতে গেলে আপনার কলিজা লাগবে। আর যখন এই কথাটা আপনি বলবেন, অথবা কেউ একজন থাপ্পড় মারতে আসছে, বলবেন ভাই আপনি থাপ্পড় মারতে আসছেন, ভাই আপনার ওই হাতের কাছে কিছু একটা দেবো যাতে মাইরে একটু মজা পান, পজিটিভলি বলেন, দেখেন সে আপনাকে থাপ্পড় মারবেই না, কারণ তার বিবেক তখন জেগে উঠবে। আর কেউ থাপ্পড় মারতে আসছে এটা শুনেই যদি আপনি বলেন যে হারামজাদা তুই আমার থাপ্পড় মারতে আইছিস, এবার থাপ্পড় তো চলবে, সাথে লাথি চড় কিল ঘুষি সব চলবে। তাহলে পৃথিবীর প্রতিটা ডিল, মুখের কথা, মানসিকতা সবকিছুর মধ্যে একটা সৌন্দর্যবোধ অথবা একটা সিস্টেম আছে এবং সিস্টেমটা আপনাকে জানতে হবে। তাহলে আমরা এই ভিডিওটা বলার কারণে আমরা প্রতি ভিডিওর সাথে কিন্তু এক্সট্রা কিছু কথা বলে দিই যেন আপনার জীবন জীবিকা এবং মানসিকতা চেঞ্জ হয়, যেগুলো অপ্রয়োজনীয় ভিডিওর সাথে, বাট কম্পারেটিভলি এগুলো প্রয়োজন। তো এখন দেখেন, আমরা বারবার বলছি যে মার্কেটে কমের মধ্যে ভালো মাল সবাই চায়। কমের মধ্যে ভালো মাল কোথায় পাওয়া যায়? দৌলতদিয়া ঘাটে পাওয়া যায়। কিন্তু ভালো জিনিস কিনতে গেলে কিন্তু আপনার ওই BMW গাড়ি গিফট দিয়ে লাগছে নায়িকাদের কাছে, তারপরে ভালো মাল আপনি পাচ্ছেন। ভালো মাল কিন্তু কমের মধ্যে পাওয়া যাওয়ার সম্ভাবনা নাই। আর তাই যদি ঘটনা ঘটে, তাহলে দিন যত যাচ্ছে মানুষ ব্র্যান্ডের যে ব্যবসা, এই ব্র্যান্ডের ব্যবসার মধ্যে লোকাল ব্যবসায় ঢুকায় টিকে থাকার চেষ্টা করবে। এখন এই কথা যেই বলছি, আপনাদের তো মন টন খারাপ যে জোবায়েদ ভাই এগুলো কী বলে, এই 1 কোটি টাকা খরচ করে যমুনা ফিউচার পার্কে দোকান খালি পজিশন নিছি আর সাজাইছি 50 লাখ টাকার, আমি কি মিয়া ব্যানের মাল বেচি? তাহলে জোবায়েদ ভাই এই আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়ার জন্য পচা কথা বলে। বেসিক্যালি আমি কিন্তু কারো শত্রু না, আবার কারো বন্ধুও না, আমি হচ্ছে যেটা গ্রামাটিক্যাল সেটা বলবো। যেমন বাংলাদেশে কয়েকটা ভালো ভালো ব্র্যান্ডকে আমি আমার ব্যবসায়িক জন্মের আগে থেকে তাদের দেখতেছি টপ লেভেলে সুনামের সাথে, কিন্তু আমি সন্দেহ পোষণ করতেছি যে এই কোম্পানিগুলোতে যে পারচেস প্রকিউরমেন্ট ম্যানেজার আছে, যারা মালামাল কেনাকাটা করে, এইগুলো বোধহয় চোর বাটপার। হতে পারে মালিকের ভাই, হতে পারে মালিকের শালা, হতে পারে মালিকের মামা, হতে পারে মালিকের দুলাভাই অথবা আপন ভাই, বাট আমি ওভার শিওর এই মালিকগুলোর আত্মীয় স্বজন যারা এইসব পারচেস প্রকিউরমেন্ট অথবা প্রোডাক্ট ডেভেলপমেন্টে আছে, সবগুলো বাংলা চোর, নেমো খারাম, যার কারণে ব্র্যান্ডগুলোর এই অবস্থা। তাই না হলে ফ্যাক্টরির মালিক তো একটা ব্র্যান্ড দাঁড় করাইছে, সে অবশ্যই চাবে না তার ব্র্যান্ডকে ধ্বংস করতে। একটা মালিক মরে যাবে কিন্তু সে তার ব্র্যান্ডকে ধ্বংস করতে চাবে না, এইটা অন্তত আমি বিশ্বাস করি না। কারণ দেখেন, একজন শুধু সেই করবে যে সে পাগল, মানসিক রুগী। কারণ আজকে আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হই, আমার তো রাষ্ট্রীয়ভাবে খাবার দাবার, পোশাক, পেনশিয়ানি কোনো কিছুর অভাব আছে? আমি মরে যাওয়ার পরে আমার বাচ্চারা, বউ বাচ্চা পারলে, আমার শালিকাও পারলে ভিআইপি রেসপেক্ট পাবে যে ওনার দুলাভাই প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের। তা আমার 4 আনা পয়সা কোথাও তো ঘুষ খাওয়ার দরকার আছে না চুরি করার দরকার আছে? নাই। তা একজন ব্র্যান্ড যখন এস্টাবলিশড হয়ে গেছে 64টা জেলায় অথবা 9টা বিভাগে তার 9টা শোরুম আছে এবং বছরে তার কোটি টাকার তার ট্রানজ্যাকশন হচ্ছে এবং মানুষ বলতেছে ওয়াও আমি এই ব্র্যান্ডের কাপড়টা পরে খুব শান্তি পাচ্ছি, এবং সেটা বিদেশের মানুষও জানতেছে, তো ওই লোক যদি মারাও যায়, ওর বউ বাচ্চারাও তো খালি ওই দোকানগুলো পরিচালনা করে গেছে, বংশ পরম্পরায় কামাই করতে পারবে। তা ওই ব্র্যান্ড মালিক কি কারণে একটা খারাপ মাল দিবে, সেটা আমার একটু যুক্তি দেন তো।
যদি কিনা ওই ব্র্যান্ড মালিক রাস্তা থেকে জন্ম না নেয়। কারণ যে রাস্তা থেকে জন্ম নেয় তার রক্তের মধ্যে রাস্তার রক্তই থাকে, তার কাছ থেকে চরিত্র আশা করতে পারবেন না, তার মধ্যে কোয়ালিটি আশা করতে পারবেন না, তার মধ্যে দাম্ভিকতা এবং পেশি শক্তিটা আপনি আশা করতে পারবেন। কারণ যার জন্মই জারজ, যার জন্মই রাস্তায়, তার লেভেলটাও রাস্তায়, মৃত্যুর আগের দিন হলে ক্যারেক্টার ধরা পড়বে। তাহলে যদি কিনা কোনো ব্র্যান্ডের মালিক এরকম রাস্তা থেকে জন্ম নেয়, তাহলে তার মানসিকতা থাকতে পারে যে না, আমি আরও হাজার হাজার কোটি টাকার মালিক হব, বাংলাদেশে ওই রোনালদো অথবা কি হচ্ছে মেসির মতো প্রাইভেট জেটে চড়বো, এত টাকা আমার দরকার। সে তখন ব্র্যান্ডের ব্যবসা করা শুরু করবে, ব্র্যান্ডের ব্যবসা ঠিক করবে না, ব্র্যান্ডের ফয়দা লুটা শুরু করবে এবং তার পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করবে না, এবং ওই ব্র্যান্ডটা ধ্বংস হবেই, হতে বাধ্য। তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্যই মানুষ আসলে ব্র্যান্ড দাঁড় করায়। যেমন মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডটা যখন দাঁড় হয়েছিল, এই ব্র্যান্ডটা প্রথম 30টা বছর প্রচুর পরিমাণ তার পরিবারের লোকজন মারা গেছে, কত কিছু হয়েছে, মানে একবার দাঁড় হয় একবার বন্ধ, খান গ্লোবালের মতো খালি দাঁড় হয় আর খালি মুখ টুকরে পড়ে যার কেসে আওলাদ করে, ব্যাংক লোন করে, ইন্স্যুরেন্স করে, অমুক করে তমুক করে। মানে মার্সিডিজ বেঞ্জ এক বেটির নামে, মানে মালিকের মেয়ের নামে মার্সিডিস নাম, এ মার্সিডিস মোটে দাঁড় হয়ই না। আর গাড়ি চালাতে আরও পরের কথা, 30-40টা বছর এত পরিমাণ ঝড়ঝাপটা গেছে। আর আজকে মানুষ বলে আমার বেঞ্চে চড়ি, মার্সিডিসও উচ্চারণ করে না, বেঞ্চ বললেই বোঝা যায় যে একটা হেডাম আসছে। অর্থাৎ মার্সিডিস গাড়িতে চলাই হয়ে গেছে এখন বিশ্বের সবচেয়ে ভিআইপি একটা লেভেল। যে বেটা শিয়ানা আছে ও অন্তত একটা পুরনো মার্সিডিস কিনে ঘুরে, নতুন একটা এলিয়ান গাড়ি 30 লাখ দিয়ে না কিনে ওই 10 লাখ টাকা দিয়ে পুরনো একটা বাঙাচোরা মার্সিডিস কিনে কোনো মতো একটু রং টং মেরে চলতেছে রাস্তায় গুলশান বনানিতে। কি হয়েছে? ওরে বাবা, মার্সিডিস গাড়ি পুরনো হয়ে গেছে, মানে এর বাপ দাদার আমলের থেকে বোধহয় বড় লোক। আসলে তো কয়দিন আগে 5 লাখ টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মার্সিডিস, ওই বাঙাচোরা মার্সিডিস কিনে জোড়াতালি দিয়ে চালাচ্ছে, অথবা ভিতরে ইঞ্জিনও একটা টয়টার ইঞ্জিন বসায় ফেলছে 1500 সিসির। কিন্তু বাইরে যে মার্সিডিসের যে খোলসটা আছে এটা দিয়ে সে বোঝাচ্ছে এই গাড়ির বয়স পুরানো, মানে আমি বাপ দাদার আমলেতে আমি ভিআইপি। তাহলে ব্র্যান্ড কি জিনিস বুঝছেন? ব্র্যান্ডের মজা কি জিনিস বুঝছেন? ব্র্যান্ডের লাক্সারি কি জিনিস বুঝছেন? আর ওই পুরনো একটা ভাঙাচোরা মার্সিডিসে যে একটা বড় সচিবালয়ে ডুবদাপ করে ঢুকে যাবে, কারণ অনলি ফর দ্যাট মার্সিডিস বেঞ্চ। যে মার্সিডিসে কেউ একজন আসছে, কোনো এক ভিআইপি হবে স্যার বোধহয়, স্যারও তো জীবনে কোনোদিন দেখি নাই, তবে যেহেতু মার্সিডিস বেঞ্চে আসছে আর পুরানো এন্টিক মডেলে, তাহলে ইনি ওই বাংলাদেশের সেই স্বাধীনতার আমলের ভিআইপি জমিদার অথবা বঙ্গবন্ধুর ডোনার। কথা বুঝতে পারছেন? তাহলে এগুলো হচ্ছে টেকনিক, যে একটা ব্র্যান্ডের বেস কি হয়, ব্র্যান্ডের ফয়দা কি হয়, ব্র্যান্ডের লাভটা কি হয়। আর তাই যদি হয়, আপনি প্রয়োজনে এখানে হাত রেখে মোবাইলটা রাখেন যাতে আপনার ধরতে সমস্যা না হয়। আচ্ছা, আমি দেখছি আপনার কষ্ট হচ্ছে। আচ্ছা, তো তাহলে এবার আসেন আমরা যে কথাগুলো বলি, যে একটা ব্র্যান্ডকে কখনো দাঁড় হয়ে গেলে ধ্বংস করার জন্য আত্মঘাতী হতে হয় না। এখন কোম্পানির মালিক দেখতেছে জিনিসপত্রের দাম বাড়ছে, মালের দাম যদি বানাইতে ডাবল হয়ে যায়, তাহলে তো মানুষ আমার মাল কিনবে না। কেন কিনবে না? কয়টা দিন কিনবে না? তা আপনি এত বছর ব্যবসা করছেন, আপনি টাকা জমাইছেন না, কয়টা দিন ধৈর্য ধরেন, প্রয়োজনে আগে যে ভালো মাল বানাচ্ছেন তার চেয়ে ডাবল ভালো মাল বানান। মানুষ ভালোটাই খুঁজতেছে, মানুষ ভালোটাই খুঁজতেছে, খারাপটা কেউ খুঁজতেছে না। কিন্তু আপনাদের পলিসির সমস্যা কি হয়, আপনারা দিন যত যাইতে থাকে তত প্রোডাক্টের প্রাইস কমাইতে থাকেন, আর প্রাইস কমাইতে 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 একটা ব্র্যান্ডের কি অবস্থা হয় দেখেন, আপনাদের দেখাই দিই। আমার প্রচণ্ড ভালো লাগার কোম্পানি, মালিকরা আমি চিনি না, উনিও বোধহয় আমাকে চিনে না, বাট যেহেতু বাংলাদেশে সারা বাংলাদেশে ইনাদের শোরুম আছে এবং ইনাদের সুনাম আছে, তো আমি যেহেতু কাপড়ের ব্যবসায় আছি, আমিও চাই ইনার আরও টপ লেভেলে যাক। কিন্তু আজকে খুব মনের দুঃখে আমি কিন্তু ইনাদের কম্পিটিটার নাই, কারণ এই কোম্পানিগুলো যত টাকার মালিক, এই কোম্পানির মালিকের একদিনের যা খরচ তা দিয়ে আমার সারা বছরে আমার বউ বাচ্চা কেন আমার 14 পুরুষ চলে, তা আমি ইনার কম্পিটিটার কেমনে হব? বাট আমি অ্যাজ এ বক্তা অথবা একটা ব্র্যান্ড অ্যানালাইসিস করে কিছু কথা বলতে চাচ্ছি। একটা ব্র্যান্ড দেখেন, এই গেঞ্জিটা আগেও আপনারা একবার দেখেছেন, এইটা হচ্ছে ওই যে গ্রামগঞ্জে দেখছেন না যে মশারির দড়ি খুঁজে পায় না, লাস্টে যে দড়ি দেয় সেই টুইল টেপ, স্টকলটে কেনা।
এরপর এটা হচ্ছে একটা পলিস্টার ফেব্রিক, যেটা টেম্পার একদম হার্ড হয়ে ব্লেডের মতো হয়ে গেছে। এরপরে বাংলা খালি একটা স্ক্রিন প্রিন্ট মারছে রাবার, সেটাও মনে করেন যে একদম হার্ড হয়ে শক্ত, মানে কাঠের মতো শক্ত হয়ে গেছে। এটা হ্যান্ড ফিল জিরোতে নেমে গেছে, মানে এটা পুরাই ঘষা যাচ্ছে না, বোধহয় হাতে আমার চামড়া উঠে যাবে বোধহয়। তাহলে এই যে পলিস্টার ফেব্রিক্সটা দিয়ে এই যে বডিটা বানানো, এই কোম্পানিটা কি বডিটা বানাইলো? এবার বরিশাল অঞ্চলে মানুষ জানে এই সাইডে এটা থাকলে সেটা নাকি ব্র্যান্ড বলে। বরিশালে এত অনার্স মাস্টার্স, এত জ্ঞানী ব্যক্তি আছে, তাদের ব্রেনে কাজ করে না যে এইভাবে একটা মাল ধরার পরে সেটা যদি টেম্পার না থাকে, কোয়ালিটি যদি না থাকে, তাহলে সেটা ব্র্যান্ড কেমনে বলে। তারা খালি জানে এই সাইডে একটা ফোল্ডিং লেভেল থাকলেই সেটারে ব্র্যান্ড বলে। আমার কাছে বরিশালের তো এরকম জ্ঞানীগুণী ব্যক্তিও আমার কাছে আসছে, খুব আফসোস লাগে। হয়তো লজ্জায় সামনে পরে কিছু বলি না, জি জি হ হ বলি। তো এই হচ্ছে একটা ফোল্ডিং লেভেল। আর এরপরে এই হচ্ছে একটা বডি, এখানে একটা মেটাল দেওয়া আছে, যেটা প্লাস্টিক, মেটাল না, এটা একটা প্লাস্টিক দেওয়া আছে। আর এখানে আপনার এই পোলো গেঞ্জিটায় রিপ দেওয়া আছে, যেটাতে রিপটা কি কারণে দেয়, এখানে তো নর্মাল এরকম ফেব্রিক্স দিয়ে করা যায়, তো রিপটা দেয় যেন এটা একটু কামড়ায় ধরে থাকে, আবার টান লাগলে এটা যেন বলে যায়, লম্বা হয়। তা এটা কোনো টেম্পারই নেই, এখনই এটা এখনো কিন্তু কেউ ব্যবহার করে নেই, পড়ে থাকছে খালি। দেখেন এই যে এটা এখনো ঝুলানো আছে, ওই একটা কাগজ দেওয়া ছিল 1 টাকা দামের, সে কাগজটা খুলে পড়ে গেছে, 1 টাকা অথবা 1.5 টাকা দামের। তাই একটা রিপ কাপ দিলেন, একটা কলার দিলেন, যেটার মধ্যে আপনার কালার যেমন ম্যাচিং নাই, আপনি কালার ম্যাচিং করার চেষ্টা করছেন, নাই, পড়ে থাকতে থাকতে 3-4-5 মাসেই টেম্পার শেষ, কেউ ব্যবহারও করেনি, অযত্নে তো পড়েছিল না, এখানে শোরুমে ভালো বাতাস, আলো বাতাসের মধ্যেই পড়েছিল, তাইতেই আপনার টেম্পার শেষ। আর এটা শুরু থেকে আমরা দেখছি এই মালটার কোনো টেম্পার নাই, কোনো টেম্পার নাই তেমন। আর এরপরে এই কাপড়টার ভিতরের পরিবেশ হচ্ছে এরকম, এই হচ্ছে আপনার একটা কাপড়ের ভিতরের পরিবেশ। ইভেন একটা ব্র্যান্ডের কাপড়ের ভিতরে যত ম্যাটেরিয়াল, যে জায়গা যত ম্যাটেরিয়াল, মানে এর থেকে কমে বোধহয় পৃথিবীতে আর কোথাও কিছু পাওয়া যায় কিনা সন্দেহ আছে। এর থেকে কমের এই যে পেস্টিংটা দেওয়া, এটাও 92 টাকার পেস্টিং না, এটা 30 টাকা 32 টাকার পেস্টিং। আর এ হচ্ছে সুতার মান, এ হচ্ছে একটা বাটন লাগানোর মান, বাটন অলরেডি একটা খুলে পড়ে গেছে বোধহয়, পড়ে থাকতে থাকতে ওই যে কয়েকজন ক্লায়েন্ট এসে ধরে, তো ক্লায়েন্ট এসে ধরে ওই ধরতে ধরতে বাটন খুলে পড়ে গেছে। মালটার দাম নিছেন 1290 টাকা প্লাস ভ্যাট। আমার একজন ভক্ত এটা বরিশালের থেকে কিনে আমাকে পাঠাইছে, যে ভাইয়া এরকম ব্র্যান্ড কোয়ালিটি হলে আমিও ব্র্যান্ডের ব্যবসা শুরু করব। তা এখন তো বলতে পারি না যে ভাই এটা ব্র্যান্ড কেমনে হয়। তাহলে আসেন আমরা একটু হিসাব করে দেখাই। এই ফেব্রিক্সটা ধরেন কেনা দাম আছে, এই যে পলিস্টারের এই যে ফেব্রিক্সটা, এই ফেব্রিক্সটার কেনা দাম আছে কত? এই ফেব্রিক্সটার কেনা দাম আছে কত বলেন? যদি আমি নিটিং ডাইং করে বানায় নিয়ে আসতাম এই ফেব্রিক্সটা, নিটিং ডাইং করে, অর্থাৎ সুতা থেকে কাপড় তৈরি করে এরপরে এই এওপি প্রিন্ট করে, অল ওভার প্রিন্ট করে, এগুলো সব করে নিয়ে আসতাম, তাও কথার কথা আমার পড়তো 480 টাকা। তো এটা তো নিটিং ডাইং এর কিছু না, এটা তো বাংলা গজ কাপড় স্টকলাট কেজি হিসেবে কেনা, আর বাংলা স্ক্রিন করা, এওপির নামে স্ক্রিন করা, এটা এওপি করা না। তাহলে অল ওভার প্রিন্টকে বলা হয় এওপি। হ্যাঁ, তাহলে এই অল ওভার প্রিন্টও এভাবে করা না। তো তাহলে কি নর্মালি এই কাপড়গুলো হয় কি, বিদেশিরা যখন করে তখন এটা হচ্ছে আপনার ইয়ার্ন ডাইড করা হয়, অর্থাৎ এটাকে তখন ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ বলা হয়। তখন এই সুতার ব্যাক সাইডে যা পাবেন ফ্রন্ট সাইডে তাই পাবেন। কিন্তু এই কোম্পানিটি কী করলো, ডিজাইনটা কপি করলো, করে উপরে প্রিন্ট দিয়ে সেটা দাঁড় করানোর চেষ্টা করলো। এটা কিন্তু ওই দামি গেঞ্জিগুলো যেভাবে হয় সেই দামি গেঞ্জির ক্যাটাগরিতে না। যেমন ওইখানে একটা ইয়ে দেখেন আমাকে, উপরেই আছে, ভিডিওটা একটু পজ করেন প্রয়োজনে। দেখেন এই যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপগুলা, এগুলা আপনার ইয়ার্ন ডাইট করা, মানে এই সুতাটাই আগে আপনার ডাইং করতে হবে, করার পরে ওই সুতা আর এই সাদা সুতা আর কালো সুতা অথবা ব্লু সুতা মিলেমিশে যে এই স্ট্রাইপটা তৈরি হবে, এবং এটা অনেক লাক্সারি এবং অনেক দামি। এখন এই জিনিসটা যেহেতু কমের মধ্যে দাঁড় করাইতে হবে, তাহলে চোরাই বুদ্ধি কি করা যায়? চোরাই বুদ্ধি হচ্ছে এই যে এই চোরাই বুদ্ধি, গজ কাপড় কিনে বাংলা প্রিন্ট মেরে দাও। এই যে যেমন আরও চোরাই বুদ্ধি বর্তমানে দেখবেন রাস্তাঘাটে তৈরি হচ্ছে, এই যে পলিস্টারের এই সেম আর একটা কোম্পানি পলিস্টারের ফেব্রিক্স কিনে সাবলিমেশন অথবা হিট প্রেস করে এই যে আপনার ইঞ্জিনিয়ারিং স্টাফ বানাইছে। মানে ওই যে অনলাইনে ছবি দেখে, চায়না, কোরিয়া, অমুক তমুক, ইনস্টাগ্রামে ছবি দেখে
ওই ডিজাইনটা দাঁড় করায়, কিন্তু ভিতরে হচ্ছে বাংলা। এর একটা গেঞ্জি বানাইতে গেলে আপনার মিনিমাম 2000 টাকা খরচ আছে, আর এর একটা গেঞ্জি বানাইতে গেলে 150 টাকা খরচ আছে, কিন্তু দেখতে কাছাকাছি অথবা সেম লাগতেছে, মানুষ মনে করেন ঝাঁপায় পড়তেছে। তো আমার কথা হলো যে ব্র্যান্ড তো এইটাকে বলতেছে, এটা তো ভ্যানের মাল, এটা তো ওই যে বোধহয় 220 টাকা না 180 টাকা দিয়ে মিরপুর 10 নম্বরের থেকে কিনে আনা স্যাম্পল হিসেবে, আর এইটা হচ্ছে বায়ার কিনে পাঠাইছে 1190 টাকা প্লাস ভ্যাট বোধহয়। তাহলে এবার আসেন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এই বাংলা ফেব্রিক্স, এই বডিটা টোটাল, এই যে ফেব্রিক্সের যেসব কারুকাজ আছে, যে কাহিনী আছে, এটা বানাইতে সর্বোচ্চ কেজি পড়বে কত জানেন? 400 টাকা। তো 400 টাকা ভাগ দেন 3.2 বডি সর্বনিম্ন, আরো বেশি ওঠে, 125 টাকার খালি ফেব্রিক্স লাগছে। আর এই কলার কাপ, এই যে বাংলা কলার কাপ, এটা আপনার এই ডাইং করা, ওই ইয়ে করা, রং করা, হ্যাঁ, তো এইটা আপনার পড়ছে কত? সর্বোচ্চ 25 টাকা, 150 টাকা পড়ছে। এই গেঞ্জিটা বানাইতে 150 টাকা পড়ছে। আর এরপরে 2টা বাটন আছে, 2টা বাটনের ধরেন 6 টাকা। এরপরে এই একটা বাংলা একটা প্রিন্ট মারছে, প্রিন্টের কোয়ালিটি দেখছেন? বাংলার পর একটা বাংলা প্রিন্ট, এটা তো এখনো কেউ ব্যবহারই করেনি, তার অবস্থা হচ্ছে এই। আপনি এই পাশে, আমার এই পাশে চলে আসেন, এই পাশে আসেন, মানুষ দেখুক। এই হচ্ছে প্রিন্টের মান বাংলা। তো এইটা আছে সর্বোচ্চ 3 টাকার প্রিন্ট আছে, তাহলে কত হলে? 156 টাকা। এদিকে দেন ক্যামেরা, যোগ 3 টাকা। এরপর এই যে বাংলা সেলাইটা হয়েছে, এই বাংলা সেলাইয়ের মজুরি সর্বোচ্চ ওই যে 12 বছর 14 বছরের বাচ্চা সেমডি বাসার কাজের বেটি যেসব ফ্যাক্টরিতে থাকে, সেই সব ফ্যাক্টরিতে এই মালটা তৈরি হয়েছে, অর্থাৎ এটা সর্বোচ্চ 35 টাকা কস্টিং আছে। আর সুতা আছে মনে করেন যে 3 টাকার বাংলা সুতা, তাহলে 197 টাকা, ধরেন 200 টাকা এই বডিটা কমপ্লিট। ও টুইল টেপ আছে, টুইল টেপ আছে মনে করেন এখানে আরও, এটা স্টকলাটের টুইল টেপ, আর একটা হ্যাং টেক ধরেন, এর সাথে সব মিলে আরও 10 টাকা ধরেন। এবার এই কোম্পানির মালিক যদি 100% ট্যাক্স দেয়, তাহলে কথার কথা আরও 25 টাকা যোগ আছে। এরপর তার শোরুমের খরচ আছে 25 টাকা, আর একটা গেঞ্জিতে যদি কয় টাকা লাভ করবে আমি জানি না। তো আপনার 257 টাকায় বডি কমপ্লিট, ট্যাক্স সব কিছু সহ, শোরুমের ওভারহেড কস্টিং, এসির বাতাস, হাফ প্যান্ট পরা সেমডি সব কিছু সহ কমপ্লিট। তাহলে 257 টাকায় মাল বানায় সে ব্র্যান্ডের শোরুমে বিক্রি করতেছে কত টাকায়? 1190 টাকা প্লাস ভ্যাট, 15% ভ্যাট। তাহলে 300 টাকা 3 গুণ 4 গুণ লাভ করতেছে এই কোম্পানি। আর বিনিময়ে আপনার এরকম একটা ভ্যানের মাল, এই যে মিরপুর 10 নম্বরে এই যে ভ্যানের পরে যে মাল বিক্রি হয়, তারও একটা ফিনিশিং দেখেন, অন্তত ওইটা আছে বোধহয়, এটা বেশি ভালো দেওয়া যায় না। এটার অবস্থা ব্যানের তো ব্যানেরই দেখেন, এই নাকি প্লাকেট, এই নাকি প্লাকেট, এই নাকি আপনার এই যে আপনার যত যা, বুঝছেন? এই হচ্ছে মালের বডির অবস্থা। এরপরে যে সাবলিমেশন করছে অথবা হিট প্রেস করছে, সেখানেও কালার আছে 2 রকমের 3 রকমের শেড। তা আপনারা এগুলো অনলাইনে যখন সুন্দর করে ছবি তুলে এরকম যে ব্র্যান্ড, এরকম ব্র্যান্ড দাঁড় করায় দিয়ে আপনারা বেচা কেনা করেন, আফসোস লাগে যে আপনারা কাপড়ের জগৎটাকে কেমনে একটা জারজ জগতে পরিণত করতেছেন। এরপর আসেন, আজকে নীলফামারী থেকে এক ভাই আসছেন, সে কাপড়ের সুপার শপের মালিক, বিশাল বড় তার ব্যবসা, এবং উনি একজন শিক্ষক মানুষ, প্রফেসর। তো তার অবস্থা, এই পাশে আসেন, আপনি বারবার ঘুরেন না, মানুষ আমার সৌন্দর্য টৌন্দর্য দেখবে না, মানুষ বুঝে যায় জোবাইদ ভাই র পাবলিক। আপনারা সুন্দর করে ভিডিও টিডিও কিচ্ছু করা লাগবে না, যদি জীবনে কোনোদিন ব্র্যান্ডের মালিক হই সেদিন ভিডিও করেন সুন্দর করে। এখন হচ্ছে বাংলা দেখান। এই গেঞ্জিটা ভাই, এই গেঞ্জিটা কয়দিন পরছেন জানো ভাই? কয়দিন পরছেন এই গেঞ্জিটা? আনুমানিক কয়বার ধোয়া পড়ছে গেঞ্জিটা? আনুমানিক 5-7 বার ধোয়া পড়ছে এই গেঞ্জিটা কেনার পরে। কত টাকা দিয়ে কিনছেন ভাই? 595 টাকা, ভ্যাটের সাথে তার টোটাল 595, টোটাল 595। এখন এই যে 595 টাকা দিয়ে যে গেঞ্জিটা যে কিনছে, 5-7 বার ধোয়া দিয়েই শেড দেখেন 2 রকমের হয়ে গেছে, শেড 2-3 রকমের হয়ে গেছে। ইভেন একটা বডির নিচ থেকে টপ থেকে বটম পর্যন্ত দেখেন, এখানে শেড দেখেন, এখানে শেড দেখেন। এটা কিন্তু ডিজাইনের শেড না, ডিজাইনে যেটুকু লাইট আছে, কিন্তু 2 সাইডে দেখেন আপনার শেড চেঞ্জ হয়ে গেছে। 5 থেকে 7 বার ধোয়ার পরে এই হচ্ছে তার এই স্টকলেটের সুতোর এই সেলাইয়ের মান, সিঁড়ে টিড়ে মনে করেন কোথায় কি হয়ে যাচ্ছে।
এসে সুতা টুতা খুলে টুলে কি হয়ে যাচ্ছে। এরপর আসেন এর ভিতরে একটা সৌন্দর্য দেখেন, মানে সারা দুনিয়ার যত বাংলা ভ্যানের মাল আছে, এই যে ভ্যানের মাল দেখাইছি, এই যে ভ্যানের মাল দেখাইলাম, এরকম ভ্যানের মালের অবস্থায় চলে গেছে বাংলাদেশের টপ লেভেলের ব্র্যান্ডগুলা। এরপর এই যে বরিশালের মানুষ যেমন বলে সাইডে একটা ওই ফ্ল্যাগ লেভেল থাকলেই সেটা নাকি ব্র্যান্ড, তা এই ফ্ল্যাগ লেভেল আর এই হলো আপনার ব্র্যান্ড। আর এরপরে এই হচ্ছে 5 বা 7 বার ধোয়া দেওয়ার পরে আপনার এই কাপড়ের এই হচ্ছে অবস্থা দেখেন, এই হলো ব্র্যান্ড। দেখেন কালার কত জায়গায় চটে গেছে, এরপর কত জায়গায় পাকারিং আছে, কত কাহিনীর মোটে অভাব নাই, নাটকের অভাব নাই, সুন্দর করে দোকানে সাজায় রাখছে, একটু তেল তেল পিচ্ছিল লাগে, এর নাম হয়েছে ব্র্যান্ড। আরে ভাই এই ফেব্রিক্সটা তো বাংলা পলিস্টার ফেব্রিক্স, এই যে দিকে তাকান, এটা জ্যাকর্ড ফেব্রিক্স। জ্যাকর্ড ফেব্রিক্স মানে এই যে পলিস্টার, এই যে পলিস্টার যে জার্সি বানায় না রাস্তায়, ওই যে পোলাপান যে কামলা খাটায়, সেই কামলা খাটায় যে জার্সি ফেব্রিক্স। এই জার্সি ফেব্রিক্সের মধ্যে যখন একটু কয়েকটা ডিজাইন ঢুকায় দেওয়া হয়, যখন 2-1টা ডিজাইন ঢুকায় যায়, তখন সেটাকে কি বলে, তখন সেটাকে বলা হয় হচ্ছে জ্যাকর্ড ফেব্রিক্স। যেমন কই এই যে একটা জ্যাকর্ড দেখেন, পলিস্টারের মধ্যে একটু কারুকাজ করা আছে, এটার নাম হচ্ছে জ্যাকর্ড। কিন্তু একটা পলিস্টারের যে আপনার পিচ করা অথবা সাইডো ইফেক্ট করা যে কোয়ালিটিগুলো, যেমন এটা একটা সাইডো ইফেক্টের কোয়ালিটি, এটা একটা সাইডো ইফেক্টের কোয়ালিটি, একদম মোমের মতো তেল তেলে পিচ্ছিল, এর একটা ফেব্রিক্স দেখেন কত হাই কোয়ালিটির ফেব্রিক্স। এরপর যদি আপনি নর্মাল মেশও যদি দিতে চান, সেই মেশের যে এক্সপোর্টের যে মানটা আছে, এটা দেশের মধ্যে দেখেন চকচকে করা জিনিস, আর এইটাই যখন এক্সপোর্টের মান যখন দিতে যাব, তখন দেখেন কত হাই কোয়ালিটির আপনার এক্সপোর্টের মেশ ফেব্রিক্স পাওয়া যায়। ওই এখানে রাখলাম তা তো এত অল্প সময়, এই দেখেন কত হাই কোয়ালিটির এক্সপোর্টের মেশ ফেব্রিক্স, কত চমৎকার চমৎকার ফেব্রিক্স। এই পলিস্টার ফেব্রিক্সের তো অভাব নেই, তাই এই একটা পলিস্টার ফেব্রিক্সের মধ্যে যদি এরকম একটু জ্যাকার্ডের কাজ করা হয়, যেটা দিয়ে ভ্যানের মালটাল বানায়, হ্যাঁ স্টিচ মিস্টিচ করে না, এই যেই ওই যে রাস্তাঘাটে যেসব অথবা কর্মকর্তা কর্মচারী রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, অথবা বাসের হেল্পারি করে, তারা ওই যে জার্সি গেঞ্জিগুলো পরে থাকে, সেই গেঞ্জিটার মধ্যেই যখন আপনার এই সামান্য একটু জ্যাকার্ডের একটু ডিজাইন করা থাকে, যে ফুল পাতা দেওয়া থাকে, তখন তার নাম হয়ে যায় জ্যাকার্ড। হয়তো বা কেজিতে 50 টাকা অথবা 30 টাকা দাম বেশি। তো তাই যদি হয়, তাহলে এই যে কাপড়টা, এই কাপড়টার কস্টিংটা আমরা বের করি, সর্বোচ্চ ধরি এটার কেজি আছে 400 টাকা। এই যে ফেব্রিক্সটা, এই ফেব্রিক্সটা 4টা বডি উঠবে, এটার যে জিএসএম যে ওয়েট 135 জিএসএম, তাহলে ভাগ এখানে আপনি 4টা 4.5টা বডি উঠতে পারে, ধরলাম 4, 100 টাকার ফেব্রিক্স লাগছে এটা বানাইতে। এখন যেহেতু ব্র্যান্ড, সেহেতু তো হাজার হাজার পিস মাল বানাইছে 4-5টা কালারে, তাহলে তার খরচ কিন্তু 100 টাকার কমও লাগার কথা গেল। এরপর এটা নিয়ম ছিল, আপনি যখন ব্র্যান্ড হিসেবে যখন কাজ করবেন, তখন শুরুতেই আপনি এটাকে ডাইং করে নিয়ে আসেন, এরকম রং করে নিয়ে আসেন শুরুতেই। কিন্তু এটা শুরুতে এভাবে রং করা না, এটা হচ্ছে বাংলা 15-16 টাকা ডাইং করা। রঙই যদি করা হতো, ব্যাক সাইড আউটসাইড সব কিছু সেম ফ্লেভারে চলে আসতো, কারণ এটা পলিস্টার মাইক্রো ফেব্রিক্স, তাহলে এটা কিন্তু আসে নাই। অর্থাৎ এটা উপরের পাশে এটা হচ্ছে বাংলা ওই ডাইংয়ে 16 টাকা দিয়ে রং করা হয়েছে, তাহলে এটা যে 100 টাকা দিয়ে সাবলিমেশন করবে তাও কিন্তু না, অথবা হিট প্রেস কোনো কিছু না। তাহলে এই মালটা ওই বানানোর পরে বাংলা আপনার অথবা ফেব্রিক্সটা গজ আকারে কিনে অথবা কেজি আকারে কিনে বাংলা রং করা, 16 টাকা 20 টাকার ডাইং। আচ্ছা তাহলে তাই যদি হয়, তাহলে ওই ডাইংয়ে তো ফেব্রিক্সের দামের কথা মনে করেন এই বডির সাথে 100 টাকার সাথে আরও 10 টাকা না, এই 10 টাকা যোগ করলাম, সাথে গাড়ি ভাড়া সহ আরও আরও 10 টাকা, 20 টাকা ডাইংয়ে খরচ করলাম, 120 টাকার ফেব্রিক্স লাগছে। এই 3টা বাটনের লাগছে, যোগ হচ্ছে 6 টাকা। এরপরে এই লেবেলটা যেহেতু লাখ লাখ পিস বানাইছে ব্র্যান্ড, কয় টাকা খরচ পড়ে? 5 টাকা ধরি। এরপর এই যে একটা বাংলা বানাইছে, এটা তো কোনো একদম লোকাল কোয়ালিটির, এখন ইউজ করে পারিনি, 5 বার ধুয়ে পারিনি, তাই সব লেখা টাকা সব ঘষে টসে সব উঠে যাচ্ছে, ধরি তারপর ধরি 2 টাকা। এরপর টোটাল মালটা বানাইতে যে সুতা লাগছে ধরি 3 টাকা,
136 টাকা। আর এই মাল যে বানাইছে, আচ্ছা এই যে ইলাস্টিকটা লাগাইছে এটা ধরি 1 টাকা, এরপরে যে ফ্ল্যাগ লেভেলটা লাগাইছে এটা ধরি 1 টাকা। এরপর ব্র্যান্ডের মাল, এই ব্র্যান্ডের মালের মধ্যে কোথাও আপনার কি নাই, কোথাও কেয়ার লেভেল নাই। তাহলে একটা ব্র্যান্ডের মাল বানাইছে, সে কাপড়ের কেয়ার লেভেলই নাই, তার তো কিছু ধরতে পারলাম না। আর এই যে সেলাইটা হয়েছে, এই যে মানটা হয়েছে, এই যে প্লাকেট, এই যে সেলাই, এই যে কোয়ালিটি, এ সর্বোচ্চ 25 টাকা মজুরি আছে কিনা সন্দেহ। তো তারপরে ধরি 35 টাকা, তাহলে এই টোটাল বডিটা 173 টাকায় শেষ বানানো। এরপর কোম্পানির খরচ ধরি 25 টাকা, সরকারি ট্যাক্স ধরি 25 টাকা, তো 223 টাকায় মাল বানানো শেষ। মালটা বিক্রি করছে 595 টাকায়, মাইনাস 500 কত বললো একটু কত আসছিল, 595 মাইনাস 235 না, আচ্ছা বাদ দেন 250 টাকা ধরেন, মাইনাস 250, ভুলে গেছি। 345 টাকা লাভ, মানে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা লাভ। কিন্তু আমার কোশ্চেনটা হলো যে ব্র্যান্ড এই লাভটা করবে, আলহামদুলিল্লাহ, বড় বড় ব্র্যান্ড 10 গুণও লাভ করে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কোশ্চেনটা হলো যে আপনার এই যে ব্র্যান্ডটা সারা বাংলাদেশে এত নাম করা, এই ব্র্যান্ডটা কি কারণে এরকম বস্তি মার্কা বানায়, তারপর আপনি ছাড়লেন। এই ব্র্যান্ডটা এত সারা বাংলাদেশে নাম করে, এত সুন্দর এসি অফিস আছে, ওই শোরুম আছে, কত সুন্দর সুন্দর মেয়ে মানুষও দেই যে দাঁড়ায় থাকে। আমি তো সিলেট মিলেট কত জায়গায় ঘুরে ঘুরে দেখি, এই আপনাদের ব্র্যান্ডের শোরুমে কত কত কিছু আছে, কত দামি দামি হ্যাঙ্গার করে মাল ঝুলানো আছে। কিন্তু এই বস্তির মাল কেন আপনারা ব্র্যান্ডে বিক্রি করেন, সে প্রশ্নটা শুধু আমি জানতে চাই। তাহলে আসেন এবার একটু ক্যামেরাটা আমার দিকে ঘুরান। তাহলে এখানে প্রচন্ড গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা 6 মাস আগে বলে দিলাম, 3 মাস আগে বলে দিলাম, এবং প্রতি 1 মাস পর পর রেড অ্যালার্ট দিয়ে দিলাম যে দেশে ব্র্যান্ডের কাপড়ের মান জিরোতে নামতেছে, এবং বড় বড় শোরুমে, বড় বড় শপিং কমপ্লেক্সে যেও ব্র্যান্ডের মাল পাবেন না। এগুলো মাল পাবেন না, পাবেন হচ্ছে বাল। আর আপনাদের কোম্পানিতে যত বুদ্ধিমান আছে, আত্মীয় স্বজন আছে, আপনাদের এই ব্র্যান্ডের আপনার ধ্বংস করার জন্য আপনার নিজস্ব বিশ্বস্ত এইসব এমপ্লয়িরাই যথেষ্ট। কারণ আমি কখনো বিশ্বাস করি না যে ব্যক্তি এত কষ্ট করে এই ব্র্যান্ড দাঁড় করাইছে, এই ব্র্যান্ড দাঁড় করাইছে, সে অন্তত এইসব টাইপের মাল মার্কেটে বানায় বানায় ছাড়বে, এটা আমি বিশ্বাস করি না। তাহলে আমি যেহেতু আপনাদের কোম্পানি মঙ্গল চাই, ভালো চাই, এবং অন্যান্য ব্র্যান্ড যারা আছেন তাদেরও রেড অ্যালার্ট অথবা সচেতন করে দিতে চাই যে আপনাদের অনেক কষ্ট করে দাঁড় করানো ব্র্যান্ডকে ধ্বংস করেন না, ধ্বংস করেন না, ঠিক আছে? আপনাদের ব্র্যান্ডকে ধ্বংস করেন না। আর এরপরে আবার মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা পাই, একটু হোল্ড করেন। তাহলে এই যে ব্র্যান্ডগুলো আপনারা 1195 টাকা অথবা 90 টাকা প্লাস ভ্যাট দিয়ে কিনেন, সেইখানে যদি একটা ব্র্যান্ডকে এরকম ডাবল ল্যাকোস্টের সিবিসি দিয়ে, তারপরে এভাবে আপনার কোয়ালিটি দাঁড় করায় দিয়ে, তারপরে একদম হাই কোয়ালিটির আপনার সর্বোচ্চ যেটা সম্ভব সেভাবে যখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাটনের পিছন সাইড লাগানো সৌন্দর্য দেখেন, এইভাবে করে মাল বানায় দিচ্ছি অথবা দিয়ে দিচ্ছি, এরপরও কি হয়েছে, ডাবল লাকোস্ট সিবিসি, যেটা কাপড় ছিঁড়ে যাবে, রং ওঠার কোনো সুযোগ নাই। প্রতিটা সেলাই থেকে শুরু করে প্রতিটা জায়গায় ইঞ্চিকে ইঞ্চি মাপ দিয়ে বানায় দিচ্ছি। এরপরেও যে আসেন বসে, এরপরে দেখেন এই যে একটা টি শার্টের থেকে শুরু করে সব জায়গাতে যে সৌন্দর্যগুলো দিয়ে দিচ্ছি, ফেব্রিক্সের যে মানগুলো দিয়ে দিচ্ছি। তাই এরপরেও যে দেখা যায় অনেক সময় অনেক উদ্যোক্তা যারা আমাদের কাছে আসেন মাল বানাইতে, আমাদের কাছে মাল বানাইতে আসেন, এরপরে উদ্যোক্তারা এই মালগুলো যখন দেয়া হয় যে দেখেন এইভাবে একটা মাল বানায় দিছি, এরপরে উদ্যোক্তার মন পাওয়া যায় না। এখন এই ব্র্যান্ডের থেকে মাল কিনতে গেলে মহাখুশি, আর এই মাল যখন পানির দামে এত হাই কোয়ালিটির মাল স্যাম্পল ম্যান দিয়ে দিয়ে বানায় দিচ্ছি, এরপরে কি হচ্ছে, নিউ জেনারেশনের ব্রেন চিন্তা করতে করতে এমন জায়গায় স্বর্গে চলে যায়, ভাইয়া এই একটা সুতা কেন একটু এরকম হলো ভাইয়া, তাহলে আমার মালটা বোধহয় বিক্রি হবে না, এই কারণেই বোধহয় মানুষ আমার এই ব্র্যান্ডটা বোধহয় আমার এই মাল বোধহয় কিনতে চাচ্ছে না। দোকানদারে কাছে গিয়েছিলাম, দোকানদার 350 টাকার উপর দামই বলে না।
আপনার জীবনে ব্যবসা করতে পারবেন না, কারণ আপনার তো সেল শেখেনই নাই। নিজের মালের কোয়ালিটি কম্পেয়ার করে যে সেল করবেন, কাস্টমারকে দেখাবেন, সেটাই শেখেন নাই। আপনারা নিউ জেনারেশন, আপনারা যারা ইয়াং স্টুডেন্ট, তারপরে কি হচ্ছে নতুন উদ্যোক্তা, অনলাইনে ব্যবসা করতে চান, আপনার নিজের প্রোডাক্টের গুণগান অথবা কম্পেয়ার করে প্রমাণিতভাবে কোয়ালিটি কাস্টমারকে দেখানোর মতো যোগ্যতা বহন করেন না, যেটা হচ্ছে সেলসের একদম প্রাইমারি সূত্র। তা আপনি উদ্যোক্তা হবেন কেমনে? আপনি তো একটা ঘোড়ার ডিম হবেন। আপনি ঘোড়ার ডিম হবেন, আপনার নিজের জন্মদাতা বাপ মাও আপনার জীবনে কোনোদিন মন পাবে না। আর আপনিও মার্কেটে নিজের প্রোডাক্টটি যখন আপনি নিজে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারতেছেন, আপনি কেমনে ব্যবসায়ী হবেন? আপনি তো একটা ঘোড়ার ডিম হয়ে ঘুরে বেড়াবেন রাস্তাঘাটে, কারণ আপনি একটা ইমোশনাল বলদে পরিণত হয়ে গেছেন, প্র্যাকটিক্যাল বলদে পরিণত হন নাই, অথবা প্র্যাকটিক্যাল শিয়ানাতে পরিণত হন নাই। সব ব্যবসা কিন্তু আপনাদের মতো এরকম অসংখ্য নতুন উদ্যোক্তাকে দিয়ে সম্ভব না যে মার্কেট কি প্রোডাক্ট কত দামে চলতেছে। সাপোজ এই খানসগুলো বলে আপনাকে কোন কোয়ালিটি প্রোডাক্ট করে দিচ্ছে, আর সেইটা আপনি কেন বেচতে পারতেছেন না, অথবা কেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছেন না, দ্যাট ইজ ইউর প্রবলেম। আর এরপরে যদি এটা ব্র্যান্ড দাঁড় করানোর কথা বলা হয়, তখন কি সে লাফায় পড়েন, ভাইয়া অমুক নায়ককে দিয়ে না শুটিং করাবো, মাল বাড়াবেন 50,000 টাকা, নায়ককে দিবেন 2 লাখ টাকা, আর নায়ক এসে তার চেহারা দেখায় দিয়ে যাবে, আপনার প্রোডাক্টের গুণগত মান তো সে দেখাবে না। তা কাস্টমার কেমনি বুঝবে যে গুণগত মান সম্পন্ন এবং অনলাইনে আস্থা করার মতো একটা কোম্পানি জন্ম নিল? ওই মডেলের চুল দেখাবেন, হাতের গড়ি দেখাবেন, জুতো দেখাবেন, কিন্তু বেচতেছেন টি শার্ট। তারপরে একটা কোন মোটরসাইকেল চালাচ্ছে, এইসব দেখাবেন, কিন্তু আপনি আপনার প্রোডাক্টটাকে দেখাবেন না। আরে ভাই, একটা ঘাসের ওই যে ধানের ক্ষেত আছে না, ধানের ক্ষেতে যদি এই টি শার্ট নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করে যদি আপনার মডেলিং করা যায়, তাই এ মাল লিভাইসের অ্যাডগুলো দেখছেন, মাঠের মধ্যে বাচ্চারা লাফাচ্ছে জিন্সের প্যান্ট পরে, কোনো স্টুডিও লাগে না, কোনো মেকআপও লাগে না, মাঠের মধ্যে ভার্সিটির সামনে যে মাঠের মতো, মাঠের সামনে কি লাফালাফি করতেছে জিন্সের প্যান্ট পরে, বুঝায় দিচ্ছে যে এই প্যান্টটা পরে কত স্বাচ্ছন্দ্য আছে ফর এভরিডে অ্যান্ড রেগুলার ইউজ অর ক্যাজুয়াল ইউজ, আর এটা পরে ভার্সিটিতে অথবা প্রফেশনাল ক্ষেত্রে যাওয়া যায়। লিভাইস এরকম বাংলা অ্যাডভার্টাইজমেন্ট করে ছেড়ে দিচ্ছে, সারা বিশ্বের মানুষ পাগল হয়ে যাচ্ছে। আর আপনারা মডেলিং করতে গেলে বেটিয়েরটা নিয়ে আসবেন, জামা কাপড় শরীর মনে করেন অর্ধেক ন্যাংটা, আর ছেলে মানুষ যদি এটা নিয়ে আসেন তাহলে তার চুলই মনে করেন বিয়াদবের মতো কাটা। এই হচ্ছে আপনার মডেল। তা আপনারা ব্যবসাটা করবেন কেমন? আপনারা তো আপনার প্রোডাক্টকে দেখান না, অনলাইনে প্রোডাক্টের গুণগত মান কম্পেয়ার করে মানুষকে দেখান না, তা আপনার ব্র্যান্ড জীবনে কোনোদিন আল্লাহর ইচ্ছায় দাঁড় হবে না। আর যারা ব্র্যান্ড দাঁড় করায় এরকম বাংলা কাজ শুরু করে দিছেন টিকে থাকার জন্য, তাদের মানসিক সমস্যা আছে। মানসিক সমস্যা কি? আপনি ব্যবসা করছেন ব্র্যান্ডের, কিন্তু আপনি নিজেই ব্র্যান্ড না, আপনার ব্র্যান্ডটা ব্র্যান্ড না, আপনার ব্র্যান্ড হচ্ছে বাংলা ফকিন্নি ব্র্যান্ড, ভ্যানের মতো ব্র্যান্ড। তা না হলে এরকম মাল ব্র্যান্ডে আসে না, কারণ আপনি ভ্যানের থেকে জন্ম নিয়ে এত দূর আসছেন, এই দাপ্পাবাজি করে কোটিপতি হয়েছেন, এখন নাম হয়েছে ব্র্যান্ডের শোরুম অথবা ব্র্যান্ড, কিন্তু বেসিক্যালি আপনার জন্মই আপনার এই ভ্যানের থেকে, আর আপনার ব্র্যান্ডটা এখনো ভ্যানের মতোই আছে। তা না হলে আপনি বলতেন অথবা কাজের মাধ্যমে প্রমাণ করে দেখাইতেন যে যখন দুনিয়াতে সবকিছুর দাম কম ছিল তখন এই মালটা কথা 200 টাকায় বেচছি, এখন সবকিছু মালের দাম ডাবল হয়ে গেছে, এখন এটা আমি 400 টাকাটা 450 টাকা বেচবো। কারো ভালো লাগলে যোগ্যতা থাকলে এসে নিয়ে যাবেন, আর যোগ্যতা না থাকলে কেনার দরকার নাই, ওই রাস্তাঘাটেতে মাল কিনে নেন। ব্র্যান্ড এভাবেই চুপ করে দাঁড়ায় থাকে। তা না হলে আজকে জিনিসপত্রের দাম কমছে, ওই মার্সিডিজ বেঞ্চও গাড়ির দাম কমায় দিত, ওই 20 কোটি টাকার গাড়ি এখন 32 কোটি টাকা হইতো না। ব্র্যান্ড দিন দাম বাড়াবে, ব্র্যান্ড কোনোদিন দাম কমাবে না, ব্র্যান্ড কোনোদিন কোয়ালিটি কমাবে না এবং দামও কমাবে না। এইটা হচ্ছে ব্র্যান্ডের একমাত্র বৈশিষ্ট্য। তাহলে আশা করি এই যে 2-3টা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আলোচনা করে দিলাম, মন থেকে বলতেছি এই কোম্পানিগুলো বাংলাদেশের গর্ব, এবং এই কোম্পানিগুলো তাদের ভুল ত্রুটি শুধরায় যেন আবার সোজা দাঁড়াইতে পারে, আবার যেন ব্র্যান্ডের ফ্লেভার নিতে পারে, আমি এই জন্য দোয়া করি। এবং আমি হাত জোড় করে তাদের মালিকদের কাছে সবিনয় অনুরোধ করি যে আপনি আপনার কোম্পানি ম্যানেজমেন্ট অথবা আপনার এই পলিসিগুলো চেঞ্জ করেন, দেখেন কোথা থেকে এরকম বাজে পলিসি তৈরি হচ্ছে। আর নতুন যারা কাজ করতে চান তারা এখান থেকে শিখে নেন যে আপনাদের কোন কোন ভুল করা যাবে না, ইনশাল্লাহ ব্র্যান্ড হিসেবে ভালো কিছু করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।